প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ মধুর হলেও দেশটির রাজনৈতিক নেতারা প্রায়ই বাংলাদেশিদের নিয়ে নানা কটূক্তি করে থাকে। শেখ হাসিনা সরকার পতনের পর তা যেন আরও বেড়ে গেছে। বাংলাদেশিদের কখনো উইপোকা, কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি, আবার কখনো উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার শাসানি সহ নানান আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন ভারতীয় নেতারা। मैं आपको वादा करता हूं, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। क्या अधिकार नहीं है उनका बंगाल पर? भाई और बहनों, अधिकार है या नहीं है? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে নতুন করে আবারও আলোচনায় ভারত বাংলাদেশের সম্পর্ক। সেভেন সিস্টার্স, ইলিশ রপ্তানি, ফেনীর বন্যা পরিস্থিতি সহ নানা ইস্যুতে ভারত বিরোধী অবস্থানে সরব ছিল ছাত্র জনতা। কঠোর অবস্থান জানান দেয় ভারতও। সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নেয় এই দেশটি। সবশেষ বাংলাদেশিদের শায়েস্তা করার হুমকি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাঁড়ান চলে আসছি। দাঁড়ান একটু বসতে দেন। একটু আপনারা আসছেন না, আমি একটু পরে আসলাম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ তো, এই জন্য একটু লেট হয়ে গেল। গুরুত্বপূর্ণ জিনিস একটু লেটেই দেখতে হয়। এটা প্রথম প্রশ্ন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অনুরোধ করতেছি একটু দেখবেন। হাসতেছি কেন এটাও বুঝবেন। আচ্ছা, ভারত কি আমাদের বন্ধু? কি মনে করেন? এটা একটু কমেন্ট করেন। ভারতকে আপনি কি বন্ধু মনে করেন? আচ্ছা, এটা কমেন্ট তো করবেন, আমি রেসপন্স করব। এই যে বাংলাদেশের যে ইস্যুগুলো চলে গেল, বন্যা ইস্যু বলেন, ইলিশ ইস্যু বলেন, এবং সেই সাথে সেভেন সিস্টার যে একটা ইস্যু, আমরা সব সময় সেভেন সিস্টারের কথা বলি। তারপরে ইলিশ যাচ্ছে না, আমরা দিব না, সেই ইলিশটাকেও দিলাম। তারা আমাদেরকে বন্যার পানি উপহার দিল, আমাদের দিদিকে সেখানে ধরে রাখছে, তাকে দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করাচ্ছে, বাংলাদেশে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছি। এত কিছু করার পরেও ওই যে একটা প্রবাদ আছে না, চোরের মায়ের বড় গলা। বড় গলা করে কত ধরনের কথা বলে, আমাদেরকে হুমকি দেয়, বুঝছেন? এইবার তারা কোন খেলা খেলতেছে এটা আমি জানি না, কিন্তু তারা বাংলাদেশকে হুমকি দিলে বাংলাদেশকে ভয় পায়। কিছু কিছু বিষয়ে তারা এমন হুমকি দিচ্ছে যে তাদের ছাড়া মনে হয় আমাদের দেশ অচল, আমরা মনে হয় চলতেই পারবো না, আমরা মারা যাব। ডক্টর ইউনূসকে কেন প্রধান বানালাম? শেখ হাসিনাকে কেন দেশ থেকে তাড়িয়ে দিলাম? জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক কেন হলো না? ডক্টর ইউনূস কী করলো? সকল রাগ একসাথে ঝাড়তেছে আমাদের উপর। আর আমরা যাদের উপদেষ্টা বানাইছি কী করতেছে? 300 টন ইলিশ রপ্তানি করতেছে। করলো যে না, দেওয়া হবে না, আমাদের পাঙ্গাস আর শুধুমাত্র তেলাপোয়া মাছ খেয়েই বাঁচতে হবে। এরা বলে এক করে আর এক। কেন রপ্তানি কি ইউএসএ করা যায় না? পাকিস্তানে করা যায় না? কানাডায় করা যায় না? দুবাইয়ে করা যায় না? ভারতেই 300 টন রপ্তানি করতে হবে। নেও মজা বোঝো। এখন আজকে যে ভিডিওটি, আমি মনে করি স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে এই ভিডিওটি দেখা দরকার। ভারত যেটা বলতেছে আপনার জানা দরকার। তারা তো করতেইছে বাবা, করার উপরেই আছে। চলেন প্রতিবেদনটি দেখাচ্ছি। তার আগে এই ভিডিওতে যারা ক্লিক করছেন, অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটা ছোট্ট থেকে অনেক বড় করতে আপনারা সহযোগিতা করছেন। 5 লক্ষ সাবস্ক্রাইবার করতে হবে। কৃপণতা না করে একটু সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ মধুর হলেও দেশটির রাজনৈতিক নেতারা প্রায়ই বাংলাদেশিদের নিয়ে নানা কটূক্তি করে থাকে। শেখ হাসিনা সরকার পতনের পর তা যেন আরও বেড়ে গেছে। বাংলাদেশিদের কখনো উইপোকা, কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি, আবার কখনো উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার শাসানি সহ নানান আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন ভারতীয় নেতারা। তবে ঠিক কী কারণে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক নেতারা সবসময় বাংলাদেশিদেরই টার্গেট করেন, আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদত রিফাত। विभाजन हुआ तब बांग्लादेश में 27% हिंदू था। जबरन धर्म परिवर्तन कराया गया है। अगर पड़ोस के देश में अपने सम्मान के साथ जी नहीं सकते, हमारी शरण लेकर आते हैं, तो हम क्या करेंगे? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে এক দলীয় জনসভায় বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দেওয়ার খবরে আবারও আলোচনায় ভারত বাংলাদেশের সম্পর্ক। প্রশ্ন উঠেছে, প্রতিবেশী দেশটি কি আদৌ বাংলাদেশের বন্ধুরাষ্ট্র, নাকি শুধু স্বার্থের জন্য বাংলাদেশকে ব্যবহার করে তারা? मैं आपको वादा करता हूं, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। এদিকে অমিত শাহর এই অশোভন বক্তব্য নিয়ে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। তবে এই প্রথমবার নয়, ভারতের এই রাজনৈতিক নেতা এর আগেও বাংলাদেশিদের উদ্দেশ্য করে কটূক্তি করেছেন। झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্তত দুবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা বলেছেন। একবার বলেছিলেন এদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেওয়া হবে। बांग्लादेश से आए हुए हिंदू बौद्ध शरणार्थियों को नागरिकता मिले, उसमें आपको क्या तकलीफ है? क्या तकलीफ है? क्या अधिकार नहीं है उनका बंगाल पर? भाई और बहनों, अधिकार है या नहीं है? जोर से बोलो, अधिकार नहीं है। और শুধু যে অমিত শাহ এই ধরনের মন্তব্য করেছেন তা নয়, ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের মুখেও এই ধরনের মন্তব্য শোনা গেছে। জানিয়ে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। হিন্দুত্ববাদী রাজনীতির গবেষকরা বলেন, একটা সময় পাকিস্তানকে লক্ষ্য করে যে ধরনের মন্তব্য করতেন হিন্দুত্ববাদী নেতানেত্রীরা, এখন বাংলাদেশিদের উদ্দেশ্যেও সেই ধরনের কথা বলছেন তারা। গবেষকদের মতে ভারতের রাজনৈতিক নেতারা সবসময় একটা অপরপক্ষ দাঁড় করানোর চেষ্টা করে থাকেন। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে সেই অপরপক্ষ হচ্ছে মুসলমানরা। সব মুসলমানকেই সেজন্য এরা বহিরাগত বলার চেষ্টা করেন। এতদিন তাদের কাছে অপরপক্ষ ছিল শুধুই পাকিস্তান, কিন্তু গত বছর 10 ধরে দেখা যাচ্ছে বাংলাদেশকেও এরা টার্গেট করছে। হিন্দুত্ববাদী রাজনীতির গবেষকরা আরও জানান, বাংলাদেশিদের অনুপ্রবেশকে কেন্দ্র করে তারা যে রাজনীতি করে সেটা পুরো পূর্ব ভারতেই চর্চা হয়। আগে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাতে হলেও সম্প্রতি ঝাড়খণ্ড আর উড়িষ্যাতেও সেই একই পরিকল্পনা করছে হিন্দুত্ববাদীরা। আর এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এদের প্রচারের ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা অন্যান্য রাজ্যে বিপদে পড়ছেন। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ ও কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী বলেন, বাংলাদেশি মানুষকে নিয়ে এই ধরনের কুকথা ভারতের নেতারা অনেক সময়ই তাদের নিজেদের সমর্থকদের, ভোটদাতাদের উদ্দেশ্য করে বলে থাকেন, বিশেষত নির্বাচনের সময়ে। এটি ভোটারদের মধ্যে একটা মেরুকরণের প্রচেষ্টা মাত্র। বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার আগেও বিভিন্ন সরকারের আমলে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে নানা কটূক্তি করেছেন। তবে এসব শুনেও ঢাকার পক্ষ থেকে কখনো জোরালো প্রতিবাদ করা হয়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন। 7 সিস্টার আমরা একা বলি, চীন অর্ধেক প্রায় দখল করে নিছে। ভারতের অবস্থা তো লাল। আবার লং মার্চ ডাকছে, নবীরে নিয়ে কটূক্তিমূলক কথা বলছে, তো লং মার্চও ডাকছে ভারতে। মুম্বাই ঘেরাও করতেছে, লক্ষ লক্ষ তৌহিদি জনতা সেখানে জড়ো হচ্ছে। নরেন্দ্র মোদীর তো গেছে, নিজের ঠিক নাই, নিজেদের সেখানে বাথরুম নাই, ল্যাট্রিন নাই, কত কিছু নাই, তারা আমাদের নিয়ে চিন্তা করে, বুঝছেন? মানে যার ওই যে বলে, আম্মু আমার 2 নাম্বার আসলে আমার একটু ডাইকে দিও, তো মা বলে যে বাবা তোমার 2 নাম্বার আসলে তুমি আমারে ডাক দিবা, আমার তোমার ডাক দেওয়া লাগবে না। তো বিষয়টা হচ্ছে নিজেই বুঝছেন, আশা করছি। আমরা ভয় পাই না, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা কাউরে ডরাই না। আপনি যত ভয় দেখেন কাজ হবে না, হুমকি দেওয়া লাভ হবে না। আমার আপারে রাখছেন, রাখেন, আপারে নিয়ে ভাইজা বুঝা খান, সমস্যা নাই। তো আজকের ভিডিও পর্যন্তই। 7 সিস্টার নিয়ে কথা হবে, চলবে, চলছে। তারা বন্যার পানি দিয়ে আমাদেরকে মারতে চেষ্টা করছে, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইলিশ দিলাম, আমরা দান সদকা করে দিয়ে দিলাম, তোদেরকে খা। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।